ধন্যবাদ জানাই সুজাপুর বিধানসভা কমিটি অবজারভার নেতৃত্ব যাদের প্রচেষ্টায় আজকে একাধিক বিষয়ের উপরে আমরা অধিকার সমাবেশ করছি। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারব। সাথে সাথে মিডিয়ার বন্ধু যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে এই অধিকার সমাবেশের বিষয়বস্তু নতুন করে আপনাদের বলতে লাগবে না। আমি কিছু ব্যাখ্যাতে যাব, যে ব্যাখ্যাটা আজকের সময়ে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি। যেখানে আজকে দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি রেখেছে আমাদের সুজাপুর বিধানসভা কমিটির নেতৃত্বরা, যে গোবাহিনী সন্ত্রাস বন্ধের দাবিতে। আপনারা জানেন উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, এই সমস্ত রাজ্যে, হরিয়ানার মতো রাজ্যে শুধুমাত্র গোমাংস ভক্ষণ করেছে এই মিথ্যা অপবাদে অনেক মানুষের উপর আক্রমণ চালিয়েছে, অনেককে প্রাণও মেরেছে। পরবর্তীতে তদন্ত করলে দেখা গিয়েছে যে ওদের গোমাংস ছিল না, অর্থাৎ গরুর গোশত ছিল না, তারপরেও তাকে পিটিয়ে মেরেছে। রিসেন্ট আমাদের রাজ্যের সাবির মল্লিক হরিয়ানাতে কাজে গিয়েছিল, বাসন্তীতে বাড়ি, অপবাদ দিয়েছিল তাকে, সে নাকি গোমাংস রান্না করেছে, পিটিয়ে তাকে খুন করেছিল। পরবর্তীতে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি, সেখানে হরিয়ানা পুলিশ স্বীকার করেছিল যে ওই দিনকে ওখানে গোমাংস ছিল না। কিন্তু গুজব তুলে একের পর এক পেলুখান থেকে শুরু করে হাফিজুল্লাহ থেকে শুরু করে এই ধরনের লিস্টে একটার পর একটা যুক্ত হয়ে গিয়েছে। আমরা ওকে কি বলছে শুনে ব্যাপারটা বুঝে নাও। একটা চেয়ার দাও, বসো, একটা চেয়ার দাও। তোমাকে তো নেবে পাঠালাম এই সাথে কথা বলতে। আমি ওভার অ্যাক্টিং পছন্দ করি না ভাই, বলে দিচ্ছি। বসো, তোমাকে কথা বলেছে, তোমার অ্যাড্রেস নেবে। তোমার সমস্যার জন্য আমাদের বলেছো তো, এখনই আমার হাতে ক্ষমতা সমাধান করার, ধৈর্য ধরতে হবে তো। তাহলে বসো না, আর যদি অসুবিধা হয় ওনাকে বেরিয়ে যাওয়ার রাস্তা দাও, তোমার ফোন নাম্বারটা লিখে দাও, ওর ফোন নাম্বারটা তুমি দাও, ওর অ্যাড্রেসটা নাও, নিয়েছো তো? তাহলে 2021 সালে এই সুজাপুরের মাতৃতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল, এটা পিছিয়ে আসো না তোমরা, তৃণমূল কংগ্রেস বলেছিল শুধু সুজাপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে বলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপি আসলে তোমাকে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, গরুর মাংস, গরুর গোশত তোমাকে খেতে দেবে না, তোমাকে মব লিঞ্চিং করতে পারে, তোমার উপরে আক্রমণ হবে, মাদ্রাসা মসজিদ নাকি বন্ধ করে দেবে, সর্বোপরি দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোটটা তৃণমূলকে দাও, তৃণমূল তোমাদেরকে রক্ষা করবে। রাজ্যের আর 5টা জায়গায় এই তৃণমূলের মিথ্যাচারকে যেমন ভাবে গিলে নিয়েছিল, সুজাপুরের মানুষও কিন্তু তৃণমূলের এই নোংরামিটাকে ধরতে পারেনি। ফলে তৃণমূল যে কথাটা বলেছিল, ভেবেছিল হয়তো এই ভোটটা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকালে পরের ভোটটা তৃণমূলকে দেবো, এই বলে ভোট দিয়েছে। কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম, উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো ঘটে, আমাদের স্বপ্নের, ঐক্যের, সৌহার্দ্যের, সৌজন্যের বাংলাতেও সেই ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। ভেরি রিসেন্ট আমরা দেখতে পেলাম দুর্গাপুরের এক মেটাডো গাড়ি যাচ্ছিল, সেই মেটাডো গাড়ি করে কিছু গরু নিয়ে যাচ্ছিল, যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের অত্যাচার, মারধর, বর্বরচিত আক্রমণ, প্রাণে মারারও তাদেরকে চেষ্টা হয়েছে।
হেনস্থা করা হয়েছে। যখন এত সাহস, ভালো করে বুঝুন কোথায় পাচ্ছে। এবং তৃণমূলের রাজ্য, তৃণমূল তো পরিচালনা করছে আমাদের রাজ্যটা। এটা তো আর বিজেপি ও যোগী আদিত্যনাথের রাজ্য নয় যে গোলকময় নেত্র তাণ্ডব চলবে। এটা তো বলছে মমতাময়ীর রাজ্য, এখানে সংখ্যালঘুরা শান্তিতে থাকবে। ওই যারা গরুগুলো নিয়ে আসছিল, ওই সব গরু এখনো ফেরত পায়নি। একটা মা গরু কিনতে পাঠিয়েছিল, বিধবা মা। এই গরু আসবে, দুধ হবে, বিক্রি করে সংসার চালাবে। দুটো গরু ছিল ওর মধ্যে, বলদ চাষবাসের কাজে লাগাবে। কিন্তু সব গরুগুলোকে ছেড়ে দিয়েছে, বলল আমি মনে করি ওগুলো চুরি করেছে। 60,000 টাকা সাথে ছিল ওদের কাছে, সব মিলিয়ে সেইগুলো নিয়েছে। মোবাইল গুলো ছিল, সবগুলো চুরি করেছে। এতদিন অতিবাহিত হয়ে গেল, এখনো দেখলাম মেন কালপিট যে নতুন নয়, ইতিপূর্বে ওই দুর্গাপুর এলাকাতে একাধিক অশান্তি তৈরির পিছনে সে যুক্ত। সেই পরিজাত গাঙ্গুলি এখনো নাকি আধারা। আমি মনে করি সে আধারা নয়, তাকে এখনো গ্রেফতার করছে না। আমি ছুটে গিয়েছিলাম, যেই দিন আমার কাছে খবর আছে তারপরের দিনই ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। সেই পশ্চিম বর্ধমান জেলা থেকে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলে এসেছিলাম 7 দিন টাইম দিচ্ছি, যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগঠিত করব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সম্ভবত আজকে 3 দিন পার হবে। 3 দিনই তো নাকি, আজকে 3 দিন পার হবে, এখনো নাকি তাকে খুঁজে পায়নি। পরবর্তীতে আমরা দেখলাম ভিডিও ফুটেজ আমার কাছে এসেছে, সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। অনেকে দেখিয়েছেন যে ওই পারিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা তৃণমূলের নেতার সাথে জন্মদিন উদযাপন করছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা সাহস এত কোথা থেকে আসলো। এটা তলে তলে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বিজেপির নেতার জন্মদিন উদযাপন করছে কে? তৃণমূলের নেতা। আর সেই বিজেপির নেতা আপনার আমার বাপ চাচাকে দাঁড়িয়ে ধরে জাত তুলে অকথ্য ভাষায় গালাগালি অত্যাচার করলো, এখনো গ্রেফতার করেন। যদি মমতা ব্যানার্জি মনে করেন যে এই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেব, এটা মাথায় রাখুন। আজকের এই আমার আওয়াজ রেকর্ড হচ্ছে, মমতা ব্যানার্জির কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে যান। আমি 7 দিন অপেক্ষা করব। যদি 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার না করেন, তখন আমরা দেখব এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে কিন্তু সুজাপুরের বাসস্ট্যান্ড থেকে রাস্তা ক্লিয়ারের কথা বলছি। আগামী 7 দিনের পরে প্রথমে হাইওয়ে বন্ধ আমরা করব। কোনো মতেই ছাড়া হবে না। নাটক পেয়েছে মমতা ব্যানার্জি, ওই নাটককে আমরা জবাব দেব। আর 4 দিন বাকি আছে। যদি 4 দিনের মধ্যে গ্রেফতার না করে, আমরা বুঝিয়ে দেবো অবরোধ করবো। তাতে পুলিশের কত লাঠি সেটা আমাদের মারে, আমরা মার খাবো। আমার বাচ্চাগুলোকে যারা গালিগালাজ করেছে, যারা অত্যাচার করেছে, তাদেরকে যতক্ষণ না গ্রেফতার করছে আমরা আন্দোলন চালিয়ে যাব। এরপরে যদি আমি ডাক দিই, এই হাইওয়ে জাম করতে হবে। আজকে নয়, কিন্তু আজকে নয়, আজকে রাস্তা ক্লিয়ার রাখবো, ঠিক আছে? আজকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমরা প্রশাসনকে সহযোগিতা করব। দুর্গাপুর আসানসোলের কমিশনারের যদি মনে করে, দুর্গাপুরের পুলিশের কমিশনারের যদি মনে করে মমতা ব্যানার্জির কথা শুনে শুভেন্দুর রিকোয়েস্টে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করব না, আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় রাখবো। অনেক হয়েছে, আর নয়, এটা বন্ধ করতে হবে। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে যে সাম্প্রদায়িক কাজ করবে সে
লড়াই জারি থাকবে। আমি এটাকে ওখানে বলে এসেছি, আজকেও বলছি, বিষয়টা হিন্দু মুসলমানের নয়, এটা কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওটা সমাজের কীটেরা, সমাজের মধ্যে সম্প্রীতি যে ঐক্য, সেটাকে বিনষ্ট করার জন্য ওই বর্বরচিত আক্রমণটা করেছে। সুতরাং সমাজের বিষকে, ওই ভাইরাসকে সামাজিক ভাবে আমাদেরকে কি করতে হবে? বিনষ্ট করতে হবে। সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আগামী দিনে আমরা রাস্তায় নামবো, যদি এটা আর সুরাহা না করে। মমতা ব্যানার্জি ভাবছেন হয়তো 7 দিন পরে নওশাদ ভুলে যাবে। এটা ভুল হবে। আগামী ভুলে যাওয়ার ছেলে, এটা ভুল হবে। আমরা চাই ওর কি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা। এর বাইরে কিছু আছে কি ডিমান্ড? ডিমান্ড নাই। আমি ওখানেও গিয়ে বলে এসেছি, আজকেও বলছি, রাখতে হবে, মাথায় রাখতে হবে। মাস্টার সাহেব, সামনের সারিতে থাকতে হবে। অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? রাস্তা অবরোধ হবে, রাস্তা থেকে উঠবো না পর্যন্ত এই পরিচয়ের মতো বজ্জাতকে গ্রেফতার করে। 7 দিন টাইম দিয়েছি, এটা আমি অপেক্ষা করছি। অনেক করেছি, অনেক মার খেয়েছি, দলিত হওয়ার জন্য মার খেয়েছি, আদিবাসী হওয়ার জন্য মার খেয়েছি, মুসলমান হওয়ার জন্য মার খেয়েছি। আর মার খাবো না। যে মারতে আসবে, আইনের প্রশাসনের সহযোগিতা নেব ওই মারটাকে আটকাতে। যদি প্রশাসন সহযোগিতা না করে আর দ্বিতীয়বার না মার খেতে হয়, সেই জন্য রাস্তায় নামবো। গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে। বাবা, বুঝতে পেরেছেন কি বলছি? গণতন্ত্রকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে। 7 দিনের পর থেকে এই ট্রিটমেন্ট তাহলে কিন্তু শুরু হবে। আমি বলে দিলাম, ভয়ে পিছিয়ে যাবেন নাকি? কোনো থানা যদি ফোন করে বলে, অফিসার এখানকারের বড়বাবু ভালো লোক, আমি শুনেছি, ভালো হওয়াটা স্বাভাবিক, বড়বাবুর উদ্দেশ্যে বলবো, সিভিক ভলেন্টিয়ার ফোন করে চমকাচ্ছে, এগুলোকে একটু সামলাবেন আপনার সিভিকদেরকে। যদি আমি সিভিকের পক্ষে ভাই, আমি সিভিকের বিপক্ষে নয়। সিভিকদেরকে কনস্টেবলের মতো মাইনে দেওয়া দরকার, আমি আওয়াজ তুলেছি। সমকাজে সমবেতন। একটা সিভিক ভলেন্টিয়ার কোন কনস্টেবলের থেকে কম কাজ করে না কিন্তু ভাই, হ্যাঁ? তাহলে মাইনে কেন পাবে না? কিন্তু যে সিভিক যদি মনে করে ধমকাবো চমকাবো, ও তোমার ধমকানো চমকানি রাখো বাবা। তোমার এসপি, তোমার পুলিশ মন্ত্রী আমাকে ধমকে রাখতে পারেনি, আপনি আমার ছেলেদের ধমকাবেন? আমি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশ্যে বলবো, এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। সব সুবিধা অসুবিধা, আমরা সংবিধান প্রেমী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, সুবিধা অসুবিধা থাকতেই পারে। বলবেন, আমাদের নেতৃত্বরা আছে, অফিসার ফোন করবে। একটা সিভিককে দিয়ে চমকাবার যদি চমকায়, আমি তো ভাববো সিভিকই ফোন করছে। এখন তো আমি ভাববো, যাক, তাহলে এটা মাথায় থাকবে তো। 7 দিন পরে যদি না আপনারা প্রতিবাদ করেন, কালকে আপনার এখান থেকে ওইরকম একটা গাড়ি যাবে, আগের মোড়ে ধরে মারবে। তাই এটা অঙ্কুরই বিনষ্ট করতে হবে না? এই বিনষ্ট করতে গেলে কি করতে হবে? এই রোগটাকে মারতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। রাখবেন তো নাকি? না এখানে হাত নড়ে দিচ্ছে না, পরে দেখাবো না। আপনারা নাবেন আর না নাবেন, আমি অন্তত আমি নামবো, এটা কথা দিয়ে গেলাম আপনাদের। আমি এটাকে এইটাকে আমি ছোট্ট কিছু দেখছি নি। এটাকে ওর মুখে দাঁড়িয়ে আছে বলে ওকে মারছেন, একটা গরুওয়ালাকে মারেনি। এটা মুসলিম জাতিকে ধরে ঢুকেছে। ওর ভাষা শুনেছেন? বলছে বাংলাদেশি জিহাদি। হ্যাঁ, যে পরিজাত গাঙ্গুলির দাদুকে যদি দেখা যায় খোঁজ নিলে ব্রিটিশদের পা চাটতো, আর যাকে মেরেছে ওর দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করত। তাহলে ওর দাদু ব্রিটিশদের গুলামতি করতো, আর আমার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো। ও আমাকে বাংলাদেশি বলবে? ও সাহস কোথায় পেচ্ছে? সাহস কে দিচ্ছে? এই মমতা ব্যানার্জি দিচ্ছে। আপনাদের এখানে যারা তৃণমূলের নেতারা আছে, তাদের কানে যদি এমন আওয়াজ যায়, আপনারা পৌঁছে দেবেন, বলবেন বলে গেছে। অন্তত এতটুকু কথা বলো, তোমাদের কত দাম আমি দেখবো, যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওটা উচিত হয়নি, ওই লোকটাকে গ্রেফতার করতে হবে। এটা ভালো কথা না খারাপ কথা? আপনাদের এলাকার তৃণমূলের নেতার এই এতটুকু কথা বলার ক্ষমতা আছে? আপনার এলাকার বিধায়ক সম্মানীয় শ্রদ্ধেয়
আব্দুল জাস্টিস ফরওয়ার্ড জাস্টিস আব্দুল গনি সাহেব, ওনারও এত বড় এই এত ছোট কথা বলার ক্ষমতা নেই। কেন বুঝতে পারছেন না? মুখে সব দড়ি বেঁধে রেখেছে। ওরা ওদের কথা শুনে ওদের ধমকানি চমকানিটা আমাদের চললে হবে? আর কত সহ্য করবে ভাই? গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বাড়ি আমাদের উপর অত্যাচার নেমে এসছে। আমাদের মানে শুধু মুসলমানের নয়, এটা মাথায় রাখবে, দলিত আদিবাসীর উপরে একইভাবে লড়াই চলছে, দমন পীড়ন হচ্ছে। সুতরাং এটাকে আমাদের দায়িত্ব নিয়ে অত্যাচারের হাত থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে মুক্ত হতে হবে। আপনাকে কেউ মুক্ত করতে আসবে না ভাই, আমি বলে দিয়ে যাচ্ছি এখান থেকে। আপনার অসুবিধে আপনাকেই মুক্ত হতে হবে নিজেকে। আপনাকে যে খাঁচাই ভরেছে সে কোনোদিন খাঁচা থেকে আপনাকে বার করবে মনে হয়? তাহলে আপনাকে খাঁচাই ভরে দিয়েছে, বিজেপিকে সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে, রেখেছে বুঝে বেরোলেই নাকি থেকে খেয়ে নেবে। কিন্তু খাঁচার মধ্যে ঢুকিয়ে কখনো দুর্গাপুর, তো কখনো পুরুলিয়া, তো কখনো বীরভূম, তো কখনো দক্ষিণ 24 পরগনার মতো এলাকায় বাইরে থেকে খোঁচা দিয়ে দিয়ে মারছে আমাদেরকে। না খাবার দিচ্ছে, না পানি দিচ্ছে। আর বাইরে কি বলে বেরোচ্ছে যে বাইরে বিজেপি আছে, বেরোলে এদেরকে খেয়ে নেবে, ওই জন্য আমি এদেরকে আগলে রেখেছি। এটা দোকান তো নাকি ভাই? পয়সা দেখি তাই দোকান তো সারার দোকানের মধ্যে ভরে দিয়ে সারা নামিয়ে দিয়েছে আমাকে। না খাওয়া দিচ্ছে, না করতে দিচ্ছে, না ঘুমাতে দিচ্ছে, না পিচ্ছা পায়খানার এক্সট্রা জায়গা দিচ্ছে। সবার মধ্যে হচ্ছে তো। আর বলছে বাইরে কি ওকে বিজেপি মেরে ফেলবে, আমি নওশাদকে নিরাপত্তা দিচ্ছি। আমাকে নিরাপত্তার নামে তো জোটকে মারছে না ওর ভিতরে। এই শেষ সমাজীয় সমাজের মানুষ আছেন তো এখানে কারা? খোট্টা সমাজের মানুষ তো আপনারা দাদা বেশি আছে না? তো ওবিসি এ থেকে বিয়েতে কারা পাঠিয়েছে? হ্যাঁ, কে পাঠিয়েছে বলুন না? 2021 সালে যে আপনাকে বাঁচাবার কথা বলেছিল, হয়তো প্রাণে এখনো বাঁচিয়ে রেখেছে, প্রতিটা স্তরে আপনাদেরকে মেরে দিচ্ছে। যখন জ্ঞান ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার অবস্থা আপনাদের হয়ে যাবে। তাই বলছি সময় আছে। গতকালকে মুর্শিদাবাদের শেরশাবাদের মানুষদের বলেছি, আজকে এখানে মালদাতে কোট্টা সমাজের মানুষকে বলছি, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, ওবিসি কমিশনকে প্রশ্ন করুন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে প্রশ্ন করুন, কোন সার্ভের মাধ্যমে কোট্টা ভাইদেরকে, শেরশাবাদিয়াদেরকে, বায়ন গোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে পাঠিয়েছে। এই প্রশ্ন তুলুন। এই প্রশ্নের জবাব যদি এখানে না পান, চলুন আগামী দিনে কলকাতাতে আপনারা এই কমিশন ঘেরাও করবো, অফিসারকে প্রশ্ন করবো, অফিসারকে ভেতরে ভরে রেখে দেবো। আর ওইখানে আমার পার্টির ব্যানার লাগবে না, আমাদের আইএসএফের ব্যানার লাগবে না। একদিকে কোট্টা সমাজের মানুষ, দেখো না বানানটা কি। আপনারা কোন সময় এখানে বসনি? মালদায় কিন্তু কোট্টা সমাজের মানুষ অনেক আছে, হয়তো কালিয়া চোখে আছে ওটা না? আচ্ছা, এই বসনি সমাজের মানুষ কিসের ভিত্তিতে আপনাদেরকে ওবিসি এ থেকে ওবিসি বি তে পাঠানো হয়েছে আপনারা জানেন? সার্ভে হয়েছে বলুন, যদি সার্ভে করা থাকে সেটাও বলবেন, বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবে সার্ভে হয়েছে? তাহলে বিনা সার্ভে সায়েন্টিফিক ওয়েতে না গিয়ে শুধু ইচ্ছার ভিত্তিতে ভোটের সময় এদেরকে ভয় দেখিয়ে ভোট দেবে। চাকরির কথা যখন বলবে, সংরক্ষণের কথা যখন বলবে, শিক্ষার কথা যখন বলবে, স্বাস্থ্যের কথা যখন বলবে, এই জন্য এদেরকে আরো পিছিয়ে দেওয়া হলো। এটা মেনে নেওয়া যায় না। একদিকে কালিয়াচক থেকে কোট্টা সমাজের মানুষ, ওদিকে সুজাপুর থেকে পশ্চিমী সমাজের মানুষ, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, শেরশাবাদিয়া যারা আছে, বাইন জনগোষ্ঠী সে ঐক্যবদ্ধ হন। চলুন আগামী দিনে কলকাতায় এই কমিশন ঘেরা হবে। যতক্ষণ না কমিশন জবাব দিতে পারছে তারা মেরে রেখে দেবো, বার হতে দেবো না। ভাই কিসের ভিত্তিতে আপনি ওবিসি এ থেকে ওবিসি তে বিল পাঠিয়েছেন? এটাকে দেখান। কে বলেছে ওটাকে? কিছু দালাল নেতা তৃণমূলে জুটেছে, নামধারী তারা, নামের আগে ওই মোহাম্মদ নালে ইসলাম। ওই দালাল নেতাগুলো সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের। কিছু দালাল নেতা আদিবাসী সমাজে আছে,
সব থেকে বেশি ক্ষতি আদিবাসীদের ওই দালাল নেতাগুলোর জন্য হচ্ছে। কিছু দালাল নেতা এসসি কমিউনিটি থেকে আছে, তৃণমূলের সাথে থেকে তৃণমূল এসসি কমিউনিটি দলিতদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন কদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসপি শিডিউল ট্রাইব কোটাতে চাকরি করছে। হতে পারে ভাই এটা? মুসলমানরা কোনদিন আদিবাসী হবে? উচ্চ বর্ণের মানুষ ব্যানার্জি টাইপের আদিবাসী কোটায় চাকরি করছে। ওটালে প্রতিবাদ কে করবে? যারা আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে, এসটি কোটায় সংরক্ষিত সিটে গিয়ে এমএলএ হয়েছে, তারা করবে তো? তারা করছে কি? তারা করছে না। তাই আমাদেরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে বন্ধুগণ। তাই বলি আপনাদের নিচে বসতে হবে, ওরকম করো না, সেখানে ব্যানারটা আছে। তাই বন্ধুগণ, আওয়াজ না তুললে আপনি আপনার অধিকার পাবেন না। আর আপনার অধিকারের জন্য অন্য কোন নেতার প্রয়োজন নাই, আপনাকে নেতা হয়ে উঠে আসতে হবে। আপনি যদি নেতা হয়ে উঠে আসেন, আপনার বেঈমানি নিজের সাথে করবে। আমি নেতা বলছি না, আমি উঠে এসেছি, আমাকে চিনতে পেরেছে? কারণ আমি তো জ্বালাটা বুঝতে পারছি। আমি দলিত আদিবাসী মুসলমানদের জ্বালাটা বুঝতে পারছি। প্রচুর চেষ্টা করেছে, মন্ত্রীর অফার দেওয়ার পর আমাকে কিনতে পারেনি। তাই মালদা, মুর্শিদাবাদ, সুজাপুর, কালিয়াচক থেকে যখন আপনারা উঠে আসবেন, কিনতে পারবে আপনাদের? হবে না। আগে তুমি ওবিসি বি থেকে ওবিসি এতে ঢোকাও, তারপরে তোমার আমি গল্প শুনবো। আগামী দিন হবে তো নাকি? একটা বিষয় আলোচনা খুবই দরকার, সেটা হচ্ছে কি, যেটা একদম 1 নম্বর পয়েন্ট আছে, ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে। প্রথমে আপনাদের জানতে হবে এই আইনটা বাতিল কেন করতে বলছে, জানা তো দরকার নাকি? মোদীজি কি বললেন? এই আইনে নাকি মহিলাদের উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে। মোদীজি মুসলমানদের উপকার করবে? আরে মোদীজি গরিব হিন্দুদের উপকার করে না, মুসলমানদের দূরের কথা। মোদীজি কার উপকার করে বলুন তো? শিল্পপতিদের। হ্যাঁ, ঠিক বলেছিলেন, আমি যেটা শিল্পপতিদের উপকার করে। আপনাকে আমাকে বোকা বানাচ্ছেন, ভালো কথা। মোদীজি মুসলমানদের উপকার করবে। আমি একটু আইনগুলো পড়তাম, এমনি আমি খুব ছেলে, কি বলে ওটাকে, অলস, আমি বলে দিচ্ছিল অলস ছেলে। ওই লেখা পড়েই থাকে, নমতে সমস্ত একটা করে পৃষ্ঠা উল্টায়। তো আমার ছন্দ হলো, মোদীজি মুসলমানের উপকার করবে, তাহলে পড়তেই হবে। কিভাবে উপকার করছে আমি দেখলাম, ওরে বাবা, এটা কি কি উপকার করবে আপনারা শুনলেন? এনার্জি আছে তো? হ্যাঁ, ঠিক দিদি যেভাবে উপকার করছে মুসলমানদের, আদিবাসীদের যেভাবে উপকার করছে, দলিতদের যেভাবে উপকার করছে, মোদীজিও মুসলমানদের ওভাবে উপকার করছে। এটা পয়েন্ট ধরে ধরে বললে বুঝতে পারবেন। ওয়াকফ সংশোধনী আইনে বলা আছে, পুরাতন আইনে ছিল, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদীজি নতুন আইনে এনে বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা উপকার করলো না ক্ষতি করলো? হ্যাঁ, তাহলে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে। মোদীজি যদি বলতেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে, আমি এই সুজাপুর থেকে দাঁড়িয়ে মোদীর নামে জয় স্লোগান দিতাম। ভালো করলে ভালো বলবো, বলতো দরকার নাকি ভাই? তো দেশের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা হতে পারে, দেশের তো প্রধানমন্ত্রী, চেয়ারের তো সম্মান আছে, তা করে না। আর একটু আসা যাক কি উপকার করছে। ওয়াকফ সম্পত্তিতে কি হয় আপনারা জানেন? সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে, 32টি ওয়াকফ বোর্ড আছে। পশ্চিমবঙ্গের কথা বলি, আপনাদের ভাগ্য কত ভালো বলুন তো। আপনাদের এমএলএ কত বছর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিল, নামটা আসতে চেয়ারম্যান, মানে এত ভালোবেসে ফেলেছিল বোর্ডের লোকেরা, উনি রিটায়ার্ড হওয়ার পরে, অন্যদিন আসার পরে অনলাইনে নামটা চেঞ্জ করতে ভুলে গেছিল। আমি একটা মিডিয়াতে বলেছিলাম সকালে, বিকালে দেখি নামটা চেঞ্জ হয়েছে। মানে এত ভালোবেসে ফেলেছিল উনি স্যারকে, যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ওনার নামটাও সরাই নেই, উনি সরাই গেল, নাম সরায়নি। মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, যাক সেই কালাটা কি আমি বলতে পারবো না, ওনারা কিছু ভালো বললে। যাক, ফিরে আসি। তো ওয়াকফ বোর্ডে ওয়াকফ সম্পত্তি 2 রকম ভাবে আমরা প্রচারিত জানি, একটা অক্ফে আওলাদ, অক্ফে লিল্লাহ। এই সুজাপুর, এই আপনাদের ঈদগাহ মাঠ, এটা অক্ফে লিল্লাহ সম্ভবত, তাই তো নাকি? ওয়াকফ তো নাকি? আচ্ছা যাই হোক, একটা মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের নামে যেগুলো দিয়ে দেয়, এটা ওয়াকফে লিল্লাহ, তা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আরেকটা কি? ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটা কি?
এই ধরনের এখানে যে সুজাপুর মার্কেট, জমজমাট মার্কেট, এখানে আমাদের মাস্টার সাহেবের কথাই বলি। মাস্টার সাহেব দুটো দোকান কিনেছেন, XYZ কত দেখার দরকার, দুটো দোকান কিনেছে। দোকান কিনে যদি ছেলেদের হাতে দিয়ে চলে যায়, ছেলেরা পরবর্তীতে বিক্রি করে দিতে পারে, টাকা নিয়ে মুক্তি করে ধ্বংস করে দিতে পারে, তাহলে মাস্টার সাহেবের পুতা বা পুতিনি এটা থেকে আর উপকৃত হবে না। তাই মাস্টার সাহেব কি করলেন, যে দুটো দোকান কিনে ওয়াকফে আওলাদ করে দিল। অর্থাৎ দোকানে ভাড়া দাও, দোকান চালাও, সব করো, তুমি দোকান আর বিক্রি করতে পারবে না, এটা ওয়াকফে আওলাদ। বোর্ড নজরে রাখবে, দোকানটা ভেঙে ফেললো না কি করলো, এটা নজরে রাখবে। এবারে নজরে রাখার জন্য বোর্ডকে 7% টাকা দিতে হয়। এক বছরে যদি 100 টাকা ইনকাম হয় দোকান থেকে, 7 টাকা বোর্ডকে দিতে হবে, কেন দেখছে, নজরে রাখছে। ওয়ান্স অল অফ আর অলওয়েজ অফ, একবার অফ করবে সব সময় অফ করে থাকবে সারা জীবনের জন্য। অনেকে ওই জন্য কি করে, অফকে আওলাদ করে দেয় যে আমার অবর্তমানে আমার ছেলে এই জায়গাটা যদি বিক্রি করে দেয় তাহলে পুতারা ফ্যাসিলিটি নাও পেতে পারে। পোতাদের জন্য কথা ভেবে বা তার ছেলে কথা ভেবে কি করে অফকে আওলাদ করে দেয়। তো এই যে 7 টাকা করে জমা হচ্ছে 7% জমা কোথায় হয়, ওয়াকফ বোর্ডে। ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ দেওয়া হতো, এখন দেওয়া হয়নি, আলাদা ব্যাপার। ওই টাকা থেকে মুসলিম সম্প্রদায়ের যারা ছেলেরা আছে স্টাইপেন্ড দেওয়া হতো, ওই টাকা থেকে অনেক সমাজ কাজ করা হতো। এখন আমাদের রাজ্য সরকার করেনি, লুটে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, আগামী দিনেও করবো ভালো করে। কিন্তু এই কাজগুলো হতো, মানে ওই যত টাকা জমা হবে তত ভালো ভালো কাজ হবে। মোদীজি নতুন আইন করে বলে দিলেন যে 7% ছিল, ওটা দরকার নেই, ওটা 5% দাও। মানে কি, ওয়াকফ বোর্ড শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে? 100 টাকায় 7 টাকা জমা হতো, এখন 100 টাকায় 5 টাকা জমা হচ্ছে। ওয়াকফ বোর্ডে যত টাকা থাকবে তত তো শক্তিশালী। তাহলে মোদীজি ওয়াকফ বোর্ডকে দুর্বল করতে চাইলেন না শক্তিশালী করতে চাইলেন? তাহলে এইটাই হচ্ছে মোদীজি মুসলমানদের উপকার করছে, বুঝতে পারছেন? আরো একটু ভিতরে যাবে। এই নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে পারবেন। শুনতে সহজ, এটা একটা ইংলিশ কথা, মানে একটা ইংলিশ শব্দ, প্র্যাকটিসিং ইসলাম। যদি সহজে বলি বোঝার জন্য, যে অনুশীলনের ইসলাম মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, কত বড় জিহ্বা, কিছু বলে দেয়নি, ডেফিনেশন দেয়নি। What is the practicing Islam? What is the definition of practicing Islam? কিছু বলেনি। ডেফিনেশনটা কি, যে এত বড় তোমাকে জিহ্বা পড়তে হবে, এত বড় দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 দিন সারা বছরে 7 দিন রোজা রাখতে হবে, কিছু বলে দেয়নি। শুধু কি বলেছে, 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে আপনি ওয়াজ করতে পারবেন। তাহলে এটার মানে কি বলো, দাঁড়ালো যে আগামী দিনে আপনি ওয়াজ করার জায়গাটাই ভুলে গেলেন। ডাইরেক্ট বলছে না যে তুমি ওয়াজ করতে পারবে না, ঘুরিয়ে আইনের দেখাচ্ছে 5 বছরে। এবার ধরুন আমাদের সবার কথা ছেড়ে দিন, ফাটিফাটি হয়ে যায়, উচিত নয়। যারা মুসলিম ধর্মের আছেন এখানে কাজা পড়ে নিন, এ তো মাস্টার জানে আমাদের সাথে একসাথে সফর সঙ্গী। তো ইমাম সাহেব ইচ্ছা গিয়েছে সে তার সম্পত্তিটা ওয়াজ করবে, অক্ফে লীলাও করতে পারে, অক্ফে আওলাদে করতে পারে। ইমাম সাহেব অফিসে গিয়ে অফিসারকে বলল যে আমি আমার সম্পত্তিটা ওয়াজ করব, সিস্টেম আমাকে বলুন। অফিসার ইমাম সাহেবের মুখের দিকে তাকালো, কপালের দিকে তাকিয়ে দেখলো কি কপালে দাগ নাই। যদি ইমাম অফিসার বলে কি স্যার তুমি নামাজি, তুমি 5 বছর ধরে ঠিক করে নামাজ পড়তে পারোনি, এদিকে আইন বলছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 ইয়ার্স হতে হবে, তুমি কি করে জানো? তবে চলো ঘরে যাও। ভাই সবাই নামাজ পড়লে কপালে দাগ থাকে? আছে। ইমাম সাহেব এখানে অনেক আছেন, আছে তো, উস্তাদরা আছেন, তাদের কপালে দাগ নেই, আমার সাধারণ মানুষ নামাজ পড়েছে কপালে দাগ হয়ে গেছে। তাহলে ইমাম সাহেব রাগে ওই যে ওনাকে অফ করতে দিল না, উনি রাগে আগে বাড়ি চলে গেলেন, গিয়ে ইট ফিট যা দিয়ে পারবে একটু টিনে তুলে তো দাগ করে নিয়েছে। এই দাগ করে পরের সপ্তাহে বা পরে অফিসে গিয়েছে, আবার গিয়ে বলছে সাহেব যখন আমার কপালে দাগ, আমি কন্টিনিউ লাস্ট 5 বছর নামাজ পড়ছি, আমি নামাজ পড়াই, পড়ছি না দূরের কথা,
আমার ভিডিওটা নবীন আমার সুরে, আমি তো ইমাম। 2,500 টাকা দিয়ে তোমরা ইমামের জান বার করে দাও। হ্যাঁ, সুদার মার এমনি হচ্ছে। হ্যাঁ, 2,500-3,000 টাকা দিয়ে যা ভাবো ইমামকে, তার শরীর খারাপ হলেও তাকে নামাজ পড়াতে হবে, এরকম একটা ভাব। এটা আমাদের পরিবর্তন করতে হবে। যদি এই মঞ্চ থেকে আমি সব কথা প্রসঙ্গ করে, এটা সামাজিক বার্তা। এটা দেখ, তো পরের সপ্তাহে গিয়ে ইমাম সাহেব গিয়ে বলে, স্যার দেখুন আমার কপালে দাগ, আমি নামাজ পড়ি। অফিসার যদি বলে, এই বছরে 29টা রোজা গিয়েছিল বাবু, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ফাঁকিবাজি করেছো, তুমি চাও ঘরে চলে যাও, আবার 5 বছর ভালো করে রোজা রাখবে, তারপরে আসবে। কিছু করতে পারবে? কেন? প্রমাণ দিতে পারবে? পৃথিবীতে কোন মেশিন বেরিয়েছে যে নওশাদের গায়ে লাগিয়ে বলতে পারবে এইবারে 29টা রোজার মধ্যে কটা রেখেছি, কটা ছেড়েছি? আছে কোন মেশিন? তাহলে কি হবে? তাহলে নতুন করে অফ করতে পারবে? ঝামেলা হবে। সমাধান বলবে, আইন বলেছে প্র্যাকটিসিং ইসলাম, এর বিরোধিতা আমরা করছি। আমরা চোখ কান বুঝে মোদী যে আইন নিয়েছে, ওর বিরোধিতা আমরা করছি না। এবার আমার তো প্রশ্ন থাকবে ভাই, তাহলে আমরা ধর্মীয় মুসলমান সমাজের যারা আমরা মানুষ, আমরা হিন্দু সমাজের মানুষ যারা, আমরা খ্রিস্টান সমাজের মানুষ যারা, আমরা যারা শিখ সম্প্রদায়ভুক্ত মানুষ, রিলিজিয়াস এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আইনটা কি বলছে জানতে হবে। সবাইকে 5 বছর হিন্দু হতে হবে, হিন্দু ধর্মের যারা দান করবে। যারা খ্রিস্টান ধর্মের গির্জাতে দান করবে, তাদের কি 5 বছর ধরে খ্রিস্টান থাকতে হবে, এরকম আইন আছে কি? যারা শিখ ধর্মের অনুসারী, তারা যদি গুরুদুয়ারাতে সম্পত্তি দান করতে চায়, তাদের কি 5 বছর ধরে শিখ হতে হবে, প্র্যাকটিসিং শিখ? এই ধরনের কি আইন আছে? জানতে হবে। এই ধরনের আইন নাই। শুধুমাত্র রাস্তাতে কেন তোমরা যাচ্ছ? ওটা কে? তোমরা যেটা করো, আমি একটা ঘোষণা দিচ্ছি ভাই, এখানে প্রশাসন যে নির্দেশনা দেবে তার বাইরে যদি কেউ যায়, প্রশাসন যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমরা তার পাশে থাকবো না। ঠিক আছে? কারণ এখন আমরা প্রোগ্রামটা আমাকে করতে হবে। ওই বকে মাথা তো দিকে যাবে, ভাই দড়ির দিকে চলে আসো, নাহলে পেছন দিকে চলে যাও। মাইকে আওয়াজ অনেক দূরে যাচ্ছে, চায়ের দোকানে বসে শোনো। অনেক মানুষ ভয় আসতে পারেনি, তৃণমূল হুমকি দিয়েছে বলে, তারা তো চায়ের দোকানে বসে শুনছে, শোনো, আপনিও জানেন যে শোনো, রাস্তাটা ভাই চলাচল করতে হবে তো নাকি? আর কি বলে 7 তারিখের পরে দেখবো, তখন আমিও দেখবো। আমি দেখেছি, আমি স্ক্রিনশট মেরে ভিডিওটা ডাউনলোড করে রাখতে বলেছি। একটা পুলিশ দিয়ে প্রস্তাব পাচ্ছিকে তুলতে যাচ্ছিল, জুতো খুলে পুলিশকে দেখাচ্ছিল। তার বেলায় পুলিশের ডান্ডা খুঁজে পাইনি। কালকে যদি আমি 7 দিন পরে যদি এই সুতা পরে এসে রাস্তা অবরোধ করে পুলিশ তুলতে আসে, জবাবটা তখন আমি দেবো, কিন্তু ভালো করে। তবে আমরা জুতো দেখাবো না, ওই অনৈতিক কাজ আমরা করতে পারবো না। পুলিশ আমার বাইরে নয়, আমাদেরই পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। আমি সব নোট করে দেখেছি। দেখ, ঠিক আছে, খ্রিস্টান ভাইরা যদি গির্জায় সম্পত্তি দান করতে চাই, 5 বছর খ্রিস্টান থাকতে হবে, আইনে বলা নেই তো? তাহলে আমি আপনাদের বলি, এখানে বোঝার বিষয়টা আপনারা বুঝুন। তাহলে কোন জায়গায় আঘাত দিচ্ছে? শুধুমাত্র একটা ধর্মকে আঘাত দিচ্ছে না, ধর্মকে টার্গেট করে আঘাতটা দিচ্ছে কোথায়? সংবিধানের উপরে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। 6 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থানকে সামনে রেখে কোনো বৈষম্য করা যাবে না, এটা সংবিধানে লিপিবদ্ধ আছে। আর যদি বাবুর ভাষায় এই বড় বিজেপির দলেরা, শুভেন্দুবর চৌধুরীর দলে আছে, যুগান্তরের দলেরা, দিলীপ ঘোষের দলেরা সংবিধানের 16 নম্বর আর্টিকেলটাকে সরাসরি ভাবে ভায়োলেট করছে। তাই সময় এসেছে সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধানের 16 নম্বর ধারাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে এই আইন নিয়ে আসছে। এই জন্য তো আমরা বিরোধিতা করছি। আপনারা শুনলে অবাক হবে। আমি এইটা একটা বলে অন্য বিষয়ে আসবো। কটা বাজে গো? এতক্ষণ লোক শুনবে নাকি?
আরেকটা যেটা চরম অন্যায় করেছে সেটা কি, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 একটা আইন আছে আমাদের দেশে। ওই আইনের অনেক ধারা আছে। ওই আইনের একটা সেকশনে বলা হয়েছে কোন আপনার আমার প্রাইভেট প্রপার্টির উপরে যদি কেউ 12 বছর বসবাস করে, সেই সম্পত্তিটা খাতাই কলমের মালিক না হলেও ওই জায়গাটা থেকে তাকে তুলতে পারবে না। আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও সুপ্রিম কোর্ট অর্ডার করবে কাকে, যে 12 বছর বসবাস করছে তাকে। কিন্তু ওয়াকাফ প্রিন্সিপাল অ্যাক্টের 107 নম্বর সেকশনে বলা ছিল যে আপনার এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। শুধু ওয়াকাফের সম্পত্তির জন্য নয়, যত ধরনের ধর্মীয় সম্পত্তি আছে, গির্জা, গুরুদুয়ারা, মন্দির, দেবদেবীর নামে সম্পত্তি যত আছে, সব সম্পত্তির ক্ষেত্রে বলা আছে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। অর্থাৎ 12 বছর কেন, 42 বছর বসবাস করলেও দেবীর নামে সম্পত্তিটা, মন্দিরের নামে সম্পত্তিটা, মসজিদের নামে সম্পত্তিটা, গির্জার নামে সম্পত্তিটার উপরে 12 বছর বসবাস করলেও সে ক্লেম করতে পারবে না, যখন তখন তাকে তুলে দিতে পারবে। এতদিন হয়ে আসছিল। মোদি এখন মুসলমানদের উপকার করছে, জানতে হবে না ভাই? আমি তো অবাক, মোদি মুসলমানের উপকার করছে। দেখি নতুন আইনে বলা হচ্ছে ওই 107 নম্বর সেকশনটা কি তুলে দিয়েছে, মানে ওয়াকাফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর ধরে বসবাস করে, সেই জায়গাটা সে বকলমের মালিক হয়ে গেল, অ্যাজ পার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 গাইডলাইন অনুযায়ী। এতদিন কিন্তু হতো না। কি লাভ কি লস হবে? দুটো কথা বলবো। একটা কথা, ও 12 ঘন্টা বসেছে না 12 বছর বসেছে, ঠিক করবে কে? বলুন, কে ঠিক করবে? প্রশাসন, শাসক দল। আর তৃণমূলের মতো শাসক দল যদি থাকে, ও মাল নিলে 12 মিনিট বসে থাকে বলে 12 বছর বসেছে। 12 দিন বসে যদি বলে আমি 12 বছর বসেছি, কি হবে? ঝামেলা হবে, মারপিট হতে পারে, ঠেলাঠেলি হতে পারে, কেস হবে, মামলা হবে, অরাজকতা তৈরি হবে। তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে এই বুদ্ধি লাগিয়ে দেওয়া হোক। এইবার আসা যাক আমার হিন্দু ভাইদের দেবদেবীর নামে যে সম্পত্তি আছে, সেটাতে কি বলা হচ্ছে? সেটাতে কি বলা হচ্ছে 12 বছর বসে থাকলে সেই দেবীর সম্পত্তিটা অন্যর মালিক হয়ে যেতে পারে বকলমে, সেখানে হয়নি। তাহলে আমি বলবো জোর গলায়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, রাষ্ট্রের কোনো ধর্ম নয়, সবাইকে সমান চোখে দেখবে। সংবিধানের 16 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যার ধর্ম লিঙ্গ দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না, অর্থাৎ বৈষম্য করা যাবে না। তারা এখানে মুসলমানদেরকে বৈষম্যের শিকার হচ্ছে, এর বিরোধিতা আমরা করছি। কি ক্ষতি হবে আমি বলছি আপনাদেরকে, আপনি অবাক হবেন। আপনারা গুগলে সার্চ করলে পাবেন যে দেগঙ্গা মানে হাড়োয়া বিধানসভা পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন এক্ষুনি। ওনার মাজারের সম্পত্তি কত জানেন? 1000 বিঘা। আর এখন কত আছে জানেন? 5 বিঘাও না। তাহলে কত সম্পত্তি খেয়েছে? সব আমলে খেয়েছে। এটা আজ থেকে হচ্ছে না। কংগ্রেস যখন পশ্চিমবাংলায় শাসন করেছিল, ওরা ওয়াকাফ খেয়েছে, তারপরে সিপিএম এর শাসন হয়েছে, ওইখানে ওয়াকাফ খেয়েছে। কিন্তু ওরা কি করতো? ওরা মাছ চুরি করতো, আর তৃণমূল এসে পুকুরটাই চুরি করে নিয়েছে। ওই পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজারের এই যে নতুন আইন আনার চেষ্টা করছে, সুপ্রিম কোর্ট হয়েছে, এখন অর্ডার দিতে বাকি আছে। মমতা ব্যানার্জি মামলা করেনি, অভিষেক ব্যানার্জি মামলা করেনি, আপনার এলাকার এমএলএ মামলা করেনি, আপনার এমপি মামলা করেছে কি বলতে পারবো না। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ছোট ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি মামলা করেছি। এতক্ষণ যে আটকে আছে, আমাদের মতো সারা ভারতবর্ষ থেকে গুটি কয়েক মানুষ মামলা করেছে বলে এই মামলাতে এখনো আপনার ঈদগাহ, এখনো মসজিদ, এখনো মাদ্রাসাকে ওরা কেড়ে নিতে পারেনি, এটা মাথায় রাখবেন। আর বিজেপি আমাকে টাকা দিচ্ছে, আবার আমি বিজেপির বিরুদ্ধে মামলা করছি, এটা কোনো কি হচ্ছে বলতে হয়? ঠিক মিলানো যাচ্ছে না, বলো। বিজেপি নওশাদ ভাইজানকে টাকা দিচ্ছে, আর বিজেপির বিরুদ্ধে নওশাদ ভাইজান মামলা করছে, ওরা আইনকে আটকাচ্ছে। সোজাপুরের এই বাস স্ট্যান্ড থেকে আমি একটা কথা ঘোষণা আপনাদের দিয়ে যাই, আমি আজকে চলে যাওয়ার পরে তৃণমূলের বন্ধুরা আমার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না।
আমি একটা শব্দ খারাপ বলি না যেটা আমাকে বলতে পারবে, আমার যুক্তিকা তোরা টিকতে পারবে না, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, কিচ্ছু করতে পারবে না, বলতে পারবে একটা কথাই ওরা বলবে, কি বলুন তো, বিজেপি দালালি করছে, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এর বাইরে ওরা কিচ্ছু নেই। ওর বাইরে ওদের বলার জায়গা নাই, জায়গা আমি তো বলেও তো বলবে কি করে, তাহলে এর উত্তরটাও দিয়ে যেতে হবে তো নাকি, ওটা তো যাতে আপনার মুখ বন্ধ করে, যদি দোকান কাটা হয় কিছু করার নেই, এক কান কাটা হলে বলে কি বাজারে ধার দিয়ে যায়, দোকান কাটা হলে বাজারে বীজ দিয়ে যায়, মধ্যিখান দিয়ে যায়। তো আপনাদের এত মানুষকে আমি সাক্ষী রেখে একটা কথা বলে যেতে চাই, আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আইএসএফ বা নওশাদ সিদ্দিকীকে বিজেপি টাকা দেয়, নিশ্চিত ভাবে সে জানে ভালো মত থেকে আমরা পার্টি চালাচ্ছি, মাস্টাররা পার্টি চালাচ্ছে, জানবে জিভ বেরিয়ে যাচ্ছে, কি মাস্টার তো হ্যাঁ জি 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 আমি একটা কথা বলি, ঠান্ডা মাথায় শুনবে, ভুল না রাখতে হয়ে যায়। তাহলে আমাকে বিজেপি টাকা দিচ্ছে, আমি জানতে পারলাম না, সে জানতে পারছে, তবে তার চ্যানেল অনেক ভালো, স্ট্রং চ্যানেল, হয়তো রাতে শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলে, দেখবেন এখনকার সব তৃণমূলের নেতাদের হাতে, ছোট বড় সবার হাতে কি আছে, আইফোন, ব্যাপার আছে, ওটা ফেস টাইমে হয় নাকি, ফেস টাইম ধরতে পারে না, ঠিক আছে। তো তাদের যদি আজকের পর থেকে কেউ বলে যে বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ টাকা নেয়, তাদের খোলা আম একটা অফার আমি দিয়ে গেলাম যে ভাই টাকা নিয়েছে কি নেয়নি আমাদের কাছে প্রমাণ নেই, কি প্রমাণ দিয়ে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, ভাইজান এসে একটা অফার করে গেছে সুজাপুর বাস স্ট্যান্ড থেকে, বিজেপির কাছ থেকে যদি আমাকে 100 টাকার ব্যবস্থা করে দেয়, আমি 90 টাকা তাকে ফেরত দিয়ে দেবো, 10 টাকা পার্টি চালাতে রাখবো। বুঝতে পারলেন না কি বলছি? বলে নাকি কোটি কোটি টাকা দেয়, 100 কোটি টাকা, যদি 100 কোটি টাকার ব্যবস্থা করতে পারে, যে আমি 90 কোটি টাকা দিয়ে দেবো, 10 কোটি টাকা পার্টি চালাতে রাখবো। এত লোকের সামনে বলছি তো, এত লোকের সামনে বলছি তো, গোপনের তো ব্যাপার নেই ভাই, গোপনের ব্যাপার আছে তাহলে এখানে প্রকাশ্যে নেবো আমি ভাই, ব্যবস্থা করুক তো দেখি সে, শুধুমাত্র আমাদের বিরুদ্ধে বলার ওদের কোনো জায়গা নাই, কোন জায়গা নেই আমাদের বিরুদ্ধে বলার, ওইটাই শুধু মানুষের মনে ভুল ভাবে ঢুকাচ্ছে। যখন সিএ, আচ্ছা সিএ নামে তো ভোট চেয়েছে, এই সুজাপুরের কটা মানুষকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, হাত তুলে বলুন কারণ থেকে তাড়িয়েছে, হ্যাঁ, যে দুটো যে ঘটনা ঘটেছে, আজকে একজনের বাড়ি যাব, পরিবারের সাথে কথা বলবো, যদি পরিবার আমাকে অথরিটি দেয়, কারণ এতদিন আমি রাজ্য সরকার কি করছে দেখছিলাম, পরিবার যদি অথরিটি দেয়, পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে আমি যাবো, আমি কথা দিয়ে দিলাম আপনাদেরকে, যাকে ওপারে ফেলেছে বাংলাদেশে, তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আইনি লড়াই সর্বোচ্চ আমার কাছ থেকে আইএসএফ বহন করবে টাকা। কিন্তু বাইরে কে ভোটটা নিয়েছে, আমি তখন বলেছিলাম কি, অমিত শাহর বাপের ক্ষমতা নাই কোন এক ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, আজকে দাঁড়িয়ে বলছি আপনাদেরকে যে তাড়াতে পারেনি, সাহস দেখাতে পারেনি, যে গুটি কয়েকজন 212টা কেস হয়েছিল, তার মধ্যে আব্বাস সিদ্দিকীর ছোট ভাইয়ের একটা কেস ছিল, এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। সুতরাং আমাকে বিজেপি টাকা দিচ্ছে, আর আমি প্রত্যেকটা বিজেপির আইনের বিরুদ্ধে লড়াই করছি কে কোর্টে গিয়ে, এটা কি করে হয়? এটা আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে। আবার ফিরে আসি, তাহলে 995 বিঘা জমি পীর আব্বাসী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারে জমি বেদখল হয়ে আছে। এই আইন পুরাতন যে আইনটা ছিল, যে কোনো সময় সেই জমি উদ্ধার করতে পারবে, পুরাতন যে আইনটা ছিল। নতুন যে আইনটা হয়েছে, যারা দখল করেছে তারা বগল বাজাচ্ছে, কি সেই নতুন আইনে কি বললে, আমি 12 বছর ধরে আছি, আর উদ্ধার করা যাবে না। তাহলে কত বিঘা জমি, একটা ইসি থেকে, একটা ওয়াকাফ প্রপার্টি থেকে 995 বিঘা জমি এই আইনের জন্য একটা জায়গা থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই আইনটাকে প্রত্যাহার করতে হবে, এই আইনের বিরুদ্ধে লড়াই আমরা করছি, এটা মাথায় থাকবে তো আপনাদের ভাই। অনেক বলার আছে, কোটা বাজে কোন একটা প্রসঙ্গে আসি, হ্যাঁ, আরে এসআইআর এনআরসি সিএ সব এক ভাই, ভোট ধরা কল, এসআইআর এনআরসি সিএ সব যমজ ভাই বোন,
সব ভোট ধরা কল। তৃণমূল বলছে আমাকে ভোট দাও, আমি তোমাদেরকে আটকে রাখবো। যদি তৃণমূলের ক্ষমতা থাকতো আটকে রাখতে ওই লোকটাকে এখন কিনে নিয়ে আসছে না কেন? তৃণমূলের ক্ষমতা নাই, বরং তৃণমূল আপনাকে ঠেলে দেবে, গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে। ক্ষমতা পাবলিকের, ক্ষমতা সংবিধানের। কারো ক্ষমতা নাই সংবিধান বহির্ভূত কোনো কাজ করার। যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের সাথে আইনি লড়াই হবে। আমি অপেক্ষা করছিলাম জালালপুরের ওই ভাইদের জন্য যে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু দেখলাম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যাব, আমি আবারও বলছি, ওনার পরিবার যদি আমাকে দায়িত্ব দেয় আমি আইনি লড়াই করব। এখানে কথা দিয়ে গেলাম আইনি লড়াই করে ওই ভাইটাকে এবার হচ্ছে দেখার বিষয়, ওনার পরিবার আমাকে সুযোগ দেয় নাকি, ওনার পরিবার আমাকে সুযোগ দেয় নাকি। আমি কথা দিয়ে যাচ্ছি সীতাপুরের মাটিতে, ও বৈধ নাগরিক, ও তার কাগজ নিয়ে আমি লড়াই করব, ওকে আমি মালা করিয়ে আমার দেশে ফিরিয়ে নিয়ে আসবো, চ্যালেঞ্জ করে যাচ্ছি। তৃণমূল আপনাকে বাঁচাবে, আপনাকে গাড্ডায় দিলে আপনার ঘাড়ে পা দিয়ে বাঁচার চেষ্টা করবে। আমি তার উদাহরণটা এখন দিলে অসুবিধা আছে, তো এসআইআরটাকে ছোট্ট করে একটু বলে দিয়ে আমি শেষ করবো। আচ্ছা, এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের কাঁটাপাট তাড়িয়ে পার হয়ে আপনারা এসছেন? আপনার দাদুরা এসছে, পদ দাদুরা এসছে, ভয়ে বলছেন কেন? কারা কাজের পদ দাদুর কবর এখানে তো হাত তুলুন তো। ওপারের গুলো কি বাংলাদেশে নাকি পদ দাদুর কবর? হাত তুলছো না কেন? ভাত পড়ে যাবে। আমি আমাকে হাতটা তুলে রাখো, হাতটা তুলে রাখো। সবাই আমাদের পদ দাদুর কবর কোথায়? ভয় পাচ্ছেন কেন আপনার? ওই আমি ওর মতো বলবো না, ওর নামটা কি, ওই বনগার এমপির মতো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে দিলে নাকি তুমি ছাড় পেয়ে যাবে। এখানে যে হাত তুলবে সে ছাড় পেয়ে যাবে, কথা আমি বলবো না। ও বলেছিল ছাড় পেয়ে যাবে, মুম্বাই আটকে রেখে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এবার বলি আপনারা চিন্তিত হচ্ছেন কেন? এনআরসি নিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? সিএএ যা ভয় দেখিয়েছিল আর নতুন করে ভয় পাবেন কেন আপনারা? না রাখলে বলবে এরকম অস্বস্তি হয়তো বিজেপি সহযোগিতা করছে। এই পয়েন্টটা রাখতে হয়েছে, এই পয়েন্টটা কিছুই নয়। আচ্ছা, আপনারা বলুন, এখানকার যারা বসনি সমাজের মানুষ, জনগোষ্ঠী, তাই তো, আপনারা আপনার দাদুদের জায়গা দিয়ে আছেন তো? যারা শহর থেকে একটু গ্রাম থেকে শহরে এসেছে তারা নতুন জায়গা কিনেছে। কিন্তু দেখুন, ম্যাক্সিমাম আমরা যারা গ্রামে বসবাস করছি, গ্রামে তো সবার আমাদের বাড়ি আছে। যারাই মেন রুটে উঠে এসছে তাদের তো গ্রামে বাড়ি আছে। জায়গাটা কোথা থেকে এলো? বিনা কাগজে আছেন। যদি বিনা কাগজে থাকেন, তৃণমূল এতক্ষণ রাখতো, ঘর থেকে বার করে জায়গাটা দখল করে নিত। সবার কাছে কাগজ আছে, কাগজটা আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু খুঁজে পাই সঠিক জায়গার জন্য নয়, ভুল জায়গায় আমরা কাজে লাগাই। কোনটা? বড় চাচার চালের পানি ভাই ছোট ভাইয়ের উৎসের ওপর দিয়ে যাচ্ছে বলে মামলা কোর্টে ঠুকার জন্য কাগজটা বেরিয়ে যায়। দাদুর কাগজ দেখিয়ে বড় চাচাও মামলা করছে, ছোট ভাইয়ের ছেলেও মামলা করছে। ওই কাগজটা দেখেননি কত সালের কাগজ? দেখেননি আপনারা? ও তো দেশ স্বাধীনের আগেকার কাগজ আপনাদের হাতে আছে। বরঞ্চ যে বেটারা বলছে এসআইআর করে এলাকে তাড়িয়ে দেবো, ও বেটাদের খোঁজ নিয়ে দেখা যাবে কারো আম্মা কারো মা বাংলাদেশ থেকে এসে বসে আছে এখানে। আমাদের কারো আসলে আসলে নাকি? তাহলে সব কাগজ আছে, পরে ভুল কি আছে সেটা ঠিক করে নেবেন। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা নাম, আধার কার্ডে, ভোটার কার্ডে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম। স্কুল সার্টিফিকেট আবার নামের বানান ভুল, এটা আছে। এটা ঠিক করে নেবেন ভাই। আমি এটা বলার কারণ মুসলমানরা বেশি ভয় পাচ্ছে, অন্য ধর্মের মানুষরা ভয় পাচ্ছে না। আপনারা ভয় পাচ্ছেন বলে আপনাদেরকে শুধরে দিচ্ছে। নামের বানানটা ভুল আছে। আর যারা 2002 মনে সম্ভবত না 2002 সালের আগে ভোট দিয়েছে তাদের ভোটার লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। এখানে যারা ইয়াং ছেলেরা আছেন, একটু মোবাইল এক্সপার্ট, তাদের বলবো পাড়ায় বসে বসে ঠিক করে দিতে পারো না? লোকগুলো ভয় পাচ্ছে তো। সারাদিন এমনি নষ্ট করছো কেন তোমরা? এটা উপকার করো না সাধারণ মানুষের। তাদের লিস্টটা বার করবে, তার দাদুগুলো সব বাপের গুলো নাম আছে, এই যে বয়স্ক লোকেরা আছে সবার নাম তো ভোটার লিস্টে আছে। এবার তুমি 2002 সালে ভোট দিওনি? গনি খান চৌধুরীকে জিতাওনি ভোট দিয়ে? সব তো গনি খান বাবুর লোক নাকি ছিলেন, এখন আইএসএ ভোট হয়ে গেছে। সত্যি কথা তো স্বীকার করতে হবে ভাই, সত্যি কথা।
একদম সম্মানীয় ব্যক্তি। দুর্ভাগ্য আমাদের, গনি খান চৌধুরীর হাত ধরে কলকাতায় মেট্রো হয়েছে, কিন্তু মেট্রোর অবদানে গনি খান চৌধুরীর নাম খুঁজে পাওয়া যায় না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মেট্রো শহর কোথায় জানেন? কলকাতা। এবার আমি আনঅফিসিয়াল একটা কথা বলছি। গনি খান চৌধুরী যখন আমাদের রাজ্যে তৎকালীন সময়ে জ্যোতিবাবু ছিল, এই সব প্রস্তাব দিয়েছিল, ক্যাবিনেটে অনেক আলোচনা হয়েছিল। এটা আনঅফিসিয়ালি কথা বলছি, এটা কোনো আমাকে ডকুমেন্টস নাই, কিন্তু আমি একদম 100% অথেন্টিক কথা বলছি। তখন অনেকে বলেছিল মেট্রো হলে দুর্ঘটনা ঘটলে প্রাণ যাবে, কে দায়িত্ব নেবে? তখন গনি খান চৌধুরী সাহেব বলেছিলেন, প্রয়োজনে আমার নাম বলে দাও, আমি দায়িত্ব নেবো। এই ধরনের উদার মানুষ, তাদের স্যালুট করতেই হবে ভাই। তার সাথে কোনো বিতর্ক নয়। তাদের পরিবারের সাথে এখনো আমাদের পরিবারের সম্পর্ক। তারা শুধু একটা চিঠি লিখলো, আমরা এমপিসি কে ক্যান্ডিডেট দিলাম না, আর কি সম্মান দেবো আমরা গনি খানকে? একটা চিঠি লিখেছিল, দেখো নাকি মাস্টার, শুধু সামান্য একটা চিঠি পাঠিয়েছে গনি খান বাবুর পরিবারের পক্ষ থেকে, আমরা একটা চিঠি ছেড়ে দিলাম। আর তিনি আজকে যদিও কাজ করছে, তিনি আর সাধ্য মতো তিনি কাজ করছে, আরো বেশি তিনি কাজ করতে আমরা সকলেই চাইবো। কারণ তার পরিবারের যে লেগেসি তিনি বহন করছেন, আমরা সেটাকে সম্মান দেবো। যাক, ফিরে আসা যাক। তো যারা বাবু বলো 2002 সালে আগে ভোট দিয়েছিল, তো সে তো কাগজ আছে, ওই কাগজে আমাদের ছেলে মেয়ে সব তো পার হবে, ভয় পাওয়ার কি আছে? আমরা কাগজটা খুঁজতে হবে, আতঙ্কিত করা হচ্ছে। ওই জন্য আমরা দেখুন কি দিয়েছি, এসআইআর এর নামে আতঙ্কিত, হয়রানি করা যাবে না। বিজেপি চেষ্টা করছে হয়রানি করার, আর তৃণমূল চেষ্টা করছে আতঙ্কিত করার। আমরা এই দুটো হতে দেব না। প্রয়োজনে আমাদের এখানে যারা অবৈধ ভোটার আছে, যার বাপ মারা গেছে, ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যায়, কবর থেকে উঠে এসে ভোট দেয়, শ্মশান থেকে উঠে এসে ভোট দেয়, তাদের ভোট দিয়ে আমরা বন্ধ করব। বলে রিট মানে রেস্ট নেওয়ার জায়গায় রেস্ট ইন পিস। তো ওইখান থেকে উঠে এসে আবার কষ্ট করে ভোট কি দিতে হবে? কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে, এটা কষ্ট হচ্ছে না তাদের? বলে এই গ্রীষ্ম বর্ষাতে ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে, কবর থেকে উঠে শ্মশান থেকে উঠে এসে ভোট দিচ্ছে, তার দিতে হবে না। বন্ধু ভাগ করতে হবে, তোমরা শ্মশানেই থাকো, তুমি কবরেই থাকো। কি বলছি বুঝতে পেরেছো? তো ওই ভোটার গুলো ভোট কাটতে হবে, ওটা বাদ দিতে হবে। আপনি মালদাতেও থাকেন, কলকাতাতেও থাকেন, এখন কলকাতা তো রাতারাতি উঠে ভোটার কার্ড বানিয়েছেন, মালদাতেও বানিয়েছেন। আমরা খুঁজে খুঁজে বার করে বরঞ্চ একটা ভোটার কার্ড বানাবো। কেন কাটাবো না? আমাদের দায়িত্বশীল নাগরিক, অন্যায় হলে আটকাতে হবে না? আটকাতে হবে তো, সেটা অসুবিধা কোথায়? আপনি গুজরাটেও থাকেন, ভালো আপনার মালদাতেও থাকেন, দু জায়গায় ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন, একটা ভাই বাতিল করতে হবে। এটা তথ্য আমরা নেব, প্রয়োজনে আমরা ইসিআই কে এটা সহযোগিতা করবো। আর ইসিআই যদি হয়রানি করার জন্য, ইসিআই বিএলও যদি হয়রানি করার জন্য ভালো মানুষকে ডিভোটার বানিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা নজরে রাখবো। আমরা যেমন বিএলও স্যারকে সহযোগিতা করবো, সাথে সাথে বিএলও স্যারকে আমরা নজরে রাখবো। কেউ যদি বৈধ ভোটারকে ডিভোটার করে, আমরা আইনগতভাবে ওই বিএলও এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবো, গণতান্ত্রিক পক্ষে লড়াই করবো। তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক, একদিকে যেমন অবৈধ ভোটারকে বাতিল করার জন্য সহযোগিতা করবো, সাথে সাথে কোন অবৈধ ভোটারকে যদি ডাউটফুল ভোটার করার চেষ্টা করে, সাথে সাথে আমরা ছাপিয়ে পড়বো, তাকে আমরা ডাউটফুল হতে দেব না। মাথায় থাকবে তো? তাহলে আতঙ্কিত হবেন না, আর হয়রানি করার চেষ্টা করলে আমরা হয়রানি করতে দেবো না। মমতা ব্যানার্জি বিষয়ে অনেক কথা গল্প শোনাচ্ছেন, কি বললেন? আমি একটা উত্তর দিয়েছি যে আপনি অত চিন্তিত হচ্ছেন কেন? চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। আপনি একটা কাজ করুন, একটা কি বলে গোটা মনিটরিং কমিটি করে দেন, নজরদারি কমিটি হোক, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সব দলের কর্মীদেরকে ওর মধ্যে ঢুকিয়ে দেন। রাজ্য স্তরে তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম, আরো যে দল আছে সেগুলো থাকুক, সবাই এক জায়গায় দাঁড়িয়ে দেখুন। আর বুথ স্তরে, এই বুথের নাম্বার কত? এটা কোন গ্রাম বলো? সুজাপুর পঞ্চায়েতের কার নাম উঠছে, কার নাম কাটা যাচ্ছে, কার নাম নতুন করে সংযোজন হচ্ছে, সেটাও দেখভালের জন্য রাজ্য সরকার একটা কমিটি করে দিক না। এখানে তৃণমূল থাকবে, আইএসএফ থাকবে, সিপিএম থাকবে, কংগ্রেস, যারা আছে রাজনৈতিক দল থাকুক, তাহলে দুধকে দুধ পানিতে পানি হয়ে যাবে তো। তাহলে কারো নামটা কাটতে পারবে? আরো বেশি চাপে থাকবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বুথ লেভেল অফিসার গুলো। তা করছে না, শুধু বলছে কি অবৈধ কি নাম কাটতে দেব না। আরে ভাই, আমি এখানে যদি বসে বলি আমি কলকাতা যাব, কলকাতা যাব, কলকাতা যাব, আপনাদের এখানকার যারা আছেন বা আপনারা যদি বলে দিতে পারবেন? এটা বসে বসে বললে কলকাতা যাওয়া হয়ে যাবে? চোখ বন্ধ করে এই পার হলাম, পারাক্কা পার হলাম, দুলিয়ান পার হলাম,
শামশেরগঞ্জ পার হলাম, ওমরপুর পার হলাম, এই নলহাটি পার হলাম, চলে যাবেন কলকাতায়। বালি ব্রিজ পার হয়ে শিয়ালদা ঢুকে গেলাম, তাই তো? বাস্তবে যাওয়া যাবে কি? বাস্তবে যেতে গেলে কি করতে হবে? কলকাতায় যাওয়ার মাধ্যমগুলো অবলম্বন করতে হবে। বাস, গাড়ি, ট্রেন আছে, ধরতে হবে, কলকাতা যেতে হবে। তো মমতা ব্যানার্জি কি বলছে? না, বাদ দিতে দেবো না। ভালো কথা, একটা মুখ্যমন্ত্রীর মুখের কথা এটাই হওয়া দরকার। কিন্তু কিভাবে বাদ দিতে দেবেন না সেই পন্থাটা বাতলাচ্ছেন না কেন? হুমকি দিলে হয়ে যাবে নাকি? এমনি এখন রাজ্য সরকারের কর্মচারীরা জানের জ্বালায় আছে, ছেড়ে দেওয়াকে দেওয়াছি, আমাদের দিয়ে তোমরা দিচ্ছ না, সাইজ ছোট দেবো মনে মনেই করছে। এই যে সরকারি কর্মচারীরা হকের দিয়ে পাচ্ছে না। দেখ, আপনারা আতঙ্কিত হবেন না আর ভয়ও পাবেন না, এটা মাথায় রাখুন যে এই কনফিডেন্সটা যেন থাকে আমি ভারতীয়। আমার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আমার দাদু বিবাহী বদল দিলেন, আমার দাদুকে হাফেজ বিন নিসার আলী, আমার দাদুকে শহীদ কবিরাজ সাহা, আমার দাদুকে ফুরফুরার পীর আবু বকর। চাপ নেওয়ার ব্যাপার না, আমি তো চাপ নিইনি। আমাকে জানেন একটা মার্ডার কেসের জন্য ডেকেছিল সিআইডি, আমি তো হাজির হয়ে গেছিলাম। কেন? মার্ডার কেসের জন্য ডেকেছিল। কারণ আমি ইশারায় নিতে কাউকে মারতে বলি না, মার্ডার তো দূরের কথা। আমার নামে দিয়েছে তো কে? জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করে উত্তর দিয়ে আসছি। তারপরে একটা কেসে আমাকে আবার পুলিশ ডেকেছিল শীতকাল, আমি দেখবেন সেই কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। যদি অ্যারেস্ট করে থাকবো, কদিন আমাকে আটকে রাখে দেখবো, আমি তো অন্যায় করিনি। আমার গাড়ির সিকিউরিটির সাথে অন্য একটা গাড়ি ড্রাইভারের ঝামেলা হচ্ছে, তা আমি কি দোষ করবো ভাই? আমাকে ডেকেছেন, গেলাম, কম্বল নিয়ে হাজির। আর যদি আটকে দেয়, দিনটা খুব খারাপ গিয়েছিল, কি জানেন? মানে এত রাগ হচ্ছিল, ওই দিনকে ওয়ার্ল্ড কাপ ছিল 50-50 অস্ট্রেলিয়ার সাথে, বুঝতে পেরেছো? খুব খারাপ হয়েছে, খুব সত্যি ওই দিনটাই খারাপ গেছে আমাদের। আমরা হেরে গেছিলাম না, মনে আছে তো নাকি? তো মাথা গরম হয়েছিল, কম হয়েছিল, হয় আমাকে ভালো করে জিজ্ঞাসা করলো, তাড়াতাড়ি ছেড়ে দেন। লাস্টে বাধ্য হয়ে না আমাকে, না এটা বলে যাবে, অসুবিধা আছে। পুলিশ আমাদের সহযোগিতা করেছিল ওই খেলা দেখার ব্যাপারে, আমি ডিটেলস বলবো না। অনেক পুলিশ ভাই, প্রচুর পুলিশ ভালো আছে, কিছু সংখ্যক আছে পশ্চিম দ্বারা বিকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। সব পুলিশ আমাদের খারাপ নয়, এটা আমাদের বন্ধু, ওরা মাথায় রাখবে না। কি সহযোগিতা করেছিল ওই বিষয়ে যাচ্ছি না। এবার আসা যাক গঙ্গা ভাঙত, আমি এর অনেক বলেছি, বলবো। পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে, তো বন্ধ হবে কি করে? শীতকালে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করলে বন্ধ হয়ে যাবে? মমতা ব্যানার্জিকে মিছিল করতে লাগবে না, মিছিল করবে বিরোধীরা। মমতা ব্যানার্জি পেনের লড়াইটা করবে, করেছে? করেনি। মমতা ব্যানার্জি দেখছে কি মার খাচ্ছে কে? সুজাপুরের ওই গরিব মুসলমানটা মার খাচ্ছে, কে? মুর্শিদাবাদের ওই গরিব মুসলমানটা মার খাচ্ছে, কে? পুরুলিয়ার ওই মাহাতো সমাজের গরিব মানুষটা মার খাচ্ছে, কে? পিছড়া বর্গের একজন হিন্দু মার খাচ্ছে, কে? নমশূদ্র সমাজের একজন। সেটা মারতে ওদের খেটে দিয়ে ওদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য। অনেক কষ্টের সাথে কথা বললাম। মুসলমান, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের জন্ম হয়েছে তার মার খাওয়ার জন্য। মার খাচ্ছে, এই সমাধান নেই। 24 ঘন্টায় না এর ভুল বদলে যাবে যদি মুখ্যমন্ত্রী সত্যিকারের চাই যেটা সমাধান হওয়া দরকার। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যদি আমি এর পক্ষপাতী নয়, কিন্তু সূর্য আগুনে না ঘি উঠলে আগুন ট্যারা করতে হয়, একটু দেখাতে হয়। আপনারা দেখেছেন আপনার উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে, মালদার লোক, মুর্শিদাবাদের লোক হয়েছে। এখন প্রশাসন অত্যাচার, তাহলে বন্ধ করবেন কি করে? না, সে তো 100 বার, সে তো ক্ষমতা একদম ঠিক কথা। এই মুহূর্তে এখন তো ভোট হচ্ছে না, তোমার তো পায়া এখন নয়। এখন তো একটা তুমি পায়া তৈরি করতে পারো নি, একটা পায়া 5% করতে পেরেছ, এখন 95% বাকি। তাহলে এখন কিভাবে সমাধান হবে? রাজ্য সরকার চাইলে 24 ঘন্টা পার হবে না, সমাধান হয়ে যাবে। আমি তার সেটাও বলে দিয়ে যাচ্ছি। উড়িষ্যা থেকে 3 লক্ষ মানুষ আমাদের রাজ্যে কাজ করে, উড়িয়া মানুষ, ঠিক আছে? আমাদের যে পুলিশ দেখছেন ওদেরকে নিরাপত্তা দেয়। আমরা উড়িয়া সমাজের ভাইকে আমাদের বুকে আগলে রেখেছি। আমাদের সরকার ওদেরকে ডিস্টার্ব করেনি। ওরা এখানে ইনকাম করছে, টাকা কোথা পাঠাচ্ছে?
উড়িষ্যাতে পাঠাচ্ছে, সেই টাকায় তাদের ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে, সংসার ধর্ম হচ্ছে, ভালো কথা। তা আমাদের 30,000 মানুষ উড়িষ্যায় কাজ করে, আমাদের 30,000 মানুষকে উড়িয়ারা যদি না সহ্য করতে পারে, 3 লক্ষ উড়িয়াকে আমরা কেন সহ্য করব? আমি উস্কানিমূলক কথা বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। ভারতবর্ষের ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট টু মুভমেন্টের কথা বলা আছে। সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো প্রান্তে গিয়ে আপনি থাকতে পারেন, বসবাস করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন। আমি কিন্তু এখানে উস্কানিমূলক কথা দিচ্ছি, আমি বোঝানোর জন্য বলছি। ভালো করে জানেন আমি কোনোদিন উস্কাতে যাই না, বরঞ্চ আমি আগুনকে থামানোর চেষ্টা করি। ঠিক এই কথা যদি আমার রাজ্য সরকার উড়িষ্যা সরকারকে বলে যে আপনার 3 লাখকে আমি নিরাপত্তা দিচ্ছি, আমার পশ্চিমবাংলার বাঙালি ভাইরা 3 লাখকে ভাইয়ের মতো আচরণ করছে, আপনার 3 লাখকে একবারের জন্য বুঝতে দেয়নি, এটা উড়িষ্যা না, এটা পশ্চিমবাংলা, তাহলে আমার 30,000কে কেন অসুবিধা হবে? যদি আমার 30,000 সমস্যায় পড়ে, আমার 30,000কে ফেরত নিয়ে আসবো, আপনার 3 লাখকে পাঠিয়ে দেবো। 24 ঘন্টা যাবে ভাই, অত্যাচার বন্ধ হবে না? কারণ 3 লাখ মানে কম করে 9 লাখ, কম করে 9 লাখ। উড়িষ্যা সরকার তো পেরেশানিতে পড়ে যাবে, এমনি ছোট রাজ্য। সেটা বলেছে মমতা, সেটা বলেন। মাইক ধরে অনেক গল্প করছে, আপনারা বলছেন এই দেখো লড়াইটা করছে মমতা ব্যানার্জি। ভাই মাইক তো আমরা ধরে বলবো, আমাদের তো কলেমের জোরটা নাই। উড়িষ্যা সরকারকে পাঠালে উড়িষ্যা সরকার মানতে বাধ্য হবে না। এরপরে আসা যাক, মমতা ব্যানার্জি চিঠি পাঠাচ্ছে উড়িষ্যা সরকারকে, বলছে মমতা ব্যানার্জির কথাটা, রাস্তায় একটা কেউ থাকবে না কিন্তু বাইরে অ্যাম্বুলেন্স যাচ্ছে, একদম একদিকে রাস্তায় ক্লিয়ার থাকে। মমতা ব্যানার্জি কি বলছেন? আমি চিঠি পাঠাচ্ছি, আমার কথা শুনছে না। যদি কথা না শুনে তার ওষুধ কি আছে না নাই? তার ঔষধ সংবিধানের মধ্যে আছে। সংবিধানের 131 আর্টিকেল নাম্বার 131, সেখানে সরাসরি বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্য কেন্দ্র যদি সংঘাত হয়, সংঘাত নিরাসনের জন্য কি করতে হবে? সুপ্রিম কোর্টে চলে যাও। কটা বাজে এখন? আচ্ছা ঠিক আছে। কি বলা আছে? রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, রাজ্য কেন্দ্র যদি সংঘাত হয়, তাহলে সুপ্রিম কোর্টে চলে যাও, সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান করো। এটা রাজ্য রাজ্য সংঘাত নয়। আমার নাগরিককে মারছে মানে আমার সাথে সংঘাত করছে না। আমি চিঠি পাঠাচ্ছি, আমার চিঠির জবাব দিচ্ছে না, চিঠি অনুযায়ী কাজ করছে না, তাহলে আমার পশ্চিমবাংলা সরকার আর্টিকেল 131কে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, অসম সরকারের বিরুদ্ধে, আপনার উড়িষ্যা সরকারের বিরুদ্ধে, হরিয়ানা সরকারের বিরুদ্ধে, গুজরাটের সরকারের বিরুদ্ধে, তেলেঙ্গানা যে রাজ্যে আমাদের শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে, সেই সমস্ত সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলুন বা সুপ্রিম কোর্টের জাজেসরা কি করবে? অর্ডার দেবে ওই সমস্ত রাজ্যকে যে পরিযায়ী শ্রমিক তথা মাইগ্রেন্ট লেবারদেরকে নিরাপত্তা দিতে হবে, এই মর্মে অর্ডার জারি করবে। সুপ্রিম কোর্ট যখন নির্দেশনা দেবে, তার বাইরে যেতে পারবে কেউ? কিন্তু এই কাজটা করছেন কেন? করছে না, আপনাদের তো মানুষ ভাবে না। খারাপ লাগছে নাকি? আপনি মানে আমি ভাই, আমি মানে দলিত আদিবাসী পিছিয়ে কথা বলছি। আমি শুধু মুসলমানদের কথা বলার জন্য আমি রাজনীতিতে আসিনি, আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। আমি অত্যাচারী মানুষের পাশে থাকবো, যে অত্যাচার করছে তার বিরুদ্ধে কথা বলবো। আমার অবস্থান ক্লিয়ার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, আমি ইউক্রেনের পক্ষে, ভারত যেমন আছে রাশিয়ার বিপক্ষে, কারণ ইউক্রেনের উপর রাশিয়া হামলা চালাচ্ছে। প্যালেস্টাইন ইসরায়েল, আমি প্যালেস্টাইনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, কারণ প্যালেস্টাইন আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা, আর আমার ভারত সরকারও প্যালেস্টাইনের পক্ষে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, ছুটে চলে গিয়েছিলাম আমরা বাংলাদেশ দূতাবাসে, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের পাশে আমরা ছিলাম, কারণ ওখানে সংখ্যালঘুদের দ্বারা আক্রমণ হচ্ছে। আমাদের অবস্থা এখন ক্লিয়ার। এবার বলুন আপনারা, মমতা ব্যানার্জি আপনাদের তো ভোটার মনে করে, মানুষ হবে না। যারা ভোট মিশনে আপনি ঠিক চলে আসবে, ওদের জন্য ভেবে সময় নষ্ট করে লাভ কি? এরা চোরেদেরকে বাঁচানোর জন্য, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য, 100 দিনের কাজে দুর্নীতি করেছে, এই সমস্ত চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে চলে যেতে পারে। এই মালদার, এই মুর্শিদাবাদের, এই দিনাজপুরের, হাওড়া, হুগলির, 24 পরগনার, বীরভূমের পরিযায়ী শ্রমিকদেরকে যে অত্যাচার হচ্ছে, অত্যাচারের হাত থেকে বাঁচানোর
জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না। তাহলে কাকে আপনি ভাই দায়িত্ব দিয়েছেন? দোষ তো আপনার, দোষ আপনার। আমি দোষ কি মমতা ব্যানার্জিকে দেবো? মমতা ব্যানার্জি করেছেন তো আপনারা ভাই। মমতা ব্যানার্জিকে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কে বানিয়েছে? উনি নিজে নিজে নাকি আমি বলি দাও আমি বসে যাবো বলেছে? কে বানিয়েছে? আপনারা। ভোট দিয়েছে, জিতিয়েছে, তার দলকে চিফ মিনিস্টার হয়েছে। আপনি ভুল লোককে চিফ মিনিস্টারের সিটে বসিয়েছেন, এই তো আপনাকে তো ফল পেতেই হবে। গাছ লাগিয়েছেন আম গাছ, আর পেঁপে খাওয়ার ইচ্ছা করলে হবে বা? আপনি তেঁতুল গাছ লাগিয়েছেন, পেয়ারা খাওয়ার ইচ্ছা করলে হবে? যদি পেয়ারা খাওয়ার ইচ্ছা যায়, পেয়ারা গাছ লাগাতে। যদি মনে করেন জনগণের পাশে থাকবে, তাহলে জনগণের সরকার বানাতে হবে। আপনাকে কথা দিয়ে যাচ্ছি, 2026 সালে যদি জনগণের সরকার আপনারা বানাতে পারেন, তাহলে আমাদেরকে যদি সুযোগ দেন, এখানে দাঁড়িয়ে বলছি এই গঙ্গা ভাঙন আমরা একবারে হলো আজকে তো না পারলেও প্রতি বছরে গঙ্গা ভাঙন রোধের জন্য 2 কিলোমিটার করে কংক্রিটের বাঁধ আমরা নির্মাণ করব। বিজ্ঞানসম্মত ভাবে আমরা বাঁধ নির্মাণ করব, বিজ্ঞানসম্মত ভাবে আমরা দেখভাল করব। আমি একবার আমি বেশ এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। মোথাবাড়িতে কোন এক হজরতের কাছে আমি বসে একটা গল্প করছিলাম। ওখানে একজনের পরিচয় হলো, সে মনে আছে নাম বলুন, তো পরিচয় হলো তার গঙ্গাতে তার বাড়ি ভেঙে চলে গিয়েছে। আমি কথা বলতে বলতে আফসোস করছি, বাবা আমি আফসোস তো দূরের কথা বলছি, কনফিডেন্স এগুলোকে তো আটকানো যায় না, কি করবে বলুন না? মনে আছে তো? বলছে এগুলো আটকানো যায় না, গঙ্গা ভবন, ওই জন্য বাড়ি চলে যাচ্ছে। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে বলছি, এখান থেকে 30 কিলোমিটার গেলে ফারাক্কা কি আছে? ব্যারেজ পুরাতন ছিল, বাম দিকে নতুন হচ্ছে না। যদি গঙ্গার উপরে নতুন ব্রিজ করা যায়, তাহলে গঙ্গা ভাঙন আটকানো যায় না? আপনাদের সেই টাকা কোথায় যাচ্ছে আমি বলবো না, এনার গায়ে লাগে যাবে। এনার এলাকার আছে একজন, বুঝতে পারছেন? দেবুদার মাস্টার এনার মোথাবাড়িতে বাড়ি, বুঝতে পারছেন? কার গায়ে লাগবে? এনার এলাকার লোক একজন আছেন না, মন্ত্রী মহাশয়। যা টাকা বরাদ্দ হয়েছে, যদি 500 টাকার নোটের গান্ডিল করা হতো, 500 টাকার নোটের গান্ডিল করা হতো, যতটা গঙ্গা ভাঙছে অতটা ধীরে দেওয়া যেত। দুধু দিয়ে আটা ছানা হচ্ছে, ওই নদী থেকে বালি তুলে বস্তা দিয়ে ফেলে ভিডিও করে আজ কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। গতকালকে আমি শামশেরগঞ্জ গ্রাম গিয়েছিলাম, বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আমাকে অভিযোগ জানাচ্ছিল। এক ব্যক্তি একটা কথা বললো, এত বিষয় আমার মাথায় ছিল না। বললো যে দীঘাতে ভাইয়ার আমি রামনগরে কাঁথিতে ব্যবসা করি, দীঘাতে আমরা ঘুরতে যাই, দীঘাতে এসে কি ওই ঢেউ আছড়ে পড়ে এমন ভাবে তাকে এ করেছে, কি বলে সে ভেঙে যায় না। এখানে তো ঢেউ নয়, তাহলে এটাকে আটকানো যায় না? বাস্তব কথা তো ভাই, দীঘাতে বলো ঢেউ পাড়ে আছড়ে পড়ে, কিন্তু এমন কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে ভেঙে যায় না, এটা হয় না? কিন্তু এটা অবহেলিত সমস্যা, গ্রামীণ সমস্যা। এখানে কলকাতার বাবুদের কোনো সমস্যা নাই। আর গুটি কয়েক তৃণমূলের আছে, তাদের সব মালদা শহরে বাড়ি করে রেখে দিয়েছে, তারা জানে আমার বাড়িতে গাড়ি যাবে। তাই বন্ধুগণ, এটাকে বন্ধ করতে গেলে আমি শামশেরগঞ্জে বলে এসেছি, আজকে আপনাদের বলছি, এখানে শুধু প্রতিবাদ করলে হবে না, আগামী দিনে কলকাতার রাজপথে গিয়ে অবস্থান বিক্ষোভে বসতে হবে। ছেলে পুলে বউ বিবি বাল বাচ্চা নিয়ে চলে যেতে হবে, কলকাতায় অবস্থান বিক্ষোভে বসতে হবে। যতক্ষণ না কাজ শুরু করবে, এই কংক্রিটের বাঁধ নির্মাণের কাজ শুরু করবে, ততক্ষণ ওখান থেকে উঠলে হবে না। প্রস্তুত আছেন আপনারা? ব্যবস্থা আমি করে দেবো, কথা দিচ্ছি। আমার দলের ঝান্ডাও সেখানে থাকবে না, নিরপেক্ষ ঝান্ডা থাকবে। তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, যার ঘর মনে হবে যে তার ঘর গঙ্গা ভাঙনে চলে যাচ্ছে, সেই স্টেজে যাবে, সে বসে আলোচনা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ওকে।